1971-এর স্বাধীনতার পর বাংলাদেশে ব্যাংকিং সেক্টরের যাত্রা শুরু হয়েছিল। 6টি জাতীয়করণকৃত ব্যাংক, 3টি বিশেষ ধরনের সেবার জন্য বিশেষ ব্যাংক এবং 9টি বিদেশি ব্যাংকের সমন্বয়ে গঠিত একটি খাত হিসাবে আজ আমরা এই খাতের একটি বিশেষ সমস্যা এবং তার সমাধানের উপায় নিয়ে আকাশজালে একটি আলোচনা সভায় মিলিত হয়েছি। সমস্যাটির নাম দেওয়া হয়েছে ঋণ খেলাপি সমস্যা। ঋণ খেলাপি সমস্যাকে ঋণ গ্রহীতাদের খেলাপি হওয়ার বা বকেয়া থাকার সময় ভেদে 3 ভাগে ভাগ করা হয়। নির্ধারিত সময় পার হয়ে 6 মাস পর্যন্ত বকেয়া হয়ে থাকলে সেগুলিকে সাবস্ট্যান্ডার্ড বা নিম্নমানের খেলাপি ঋণ নামে অভিহিত করা হয়। দ্বিতীয় প্রত্যয়টি হচ্ছে সন্দেহজনক খেলাপি ঋণ বা ডাউটফুল ডিফল্ট লোন। এটি 9 মাসের অধিক কিন্তু 12 মাসের কম পর্যন্ত বকেয়া থাকা ঋণ। তৃতীয় প্রত্যয়টি হচ্ছে মন্দ ঋণ, যেগুলি 1 বছরের বেশি সময় ধরে বকেয়া থাকে। 2002 সালে চতুর্থ আরেকটি প্রত্যয় এতে যুক্ত হয়, তার নাম রিটার্ন অফ লোন বা অবলোপনকৃত ঋণ। কোন ঋণ যদি 5 বছরের বেশি বকেয়া থাকে তাকে আমরা বলি অবলোপনকৃত ঋণ। খেলাপি ঋণ নিয়েই আমাদের আজকের আলোচনা, কিন্তু চতুর্থ ধরনটি যেটা আমি লাস্ট বললাম যে অবলোপনকৃত ঋণ, সেটি হিসাব কিন্তু আমাদের জানা নেই। যেই হিসাবটা আছে সেটা হচ্ছে মন্দ ঋণ, সন্দেহজনক ঋণ এবং নিম্নমানের ঋণের যোগফল, যেটাকে ইংরেজিতে বলে ক্লাসিফাইড ঋণ। চতুর্থ যে অবলোপনকৃত ঋণটি, এটা অনেকটা কার্পেট দিয়ে ময়লা ঢাকার মতো অতি মন্দ খেলাপি ঋণগুলিকে ঢেকে দেওয়া হয়েছে। তার ফলে আমরা যে খেলাপি ঋণের প্রপোর্শন বার করি বা অনুপাত বার করি বিভিন্ন মোট আউটস্ট্যান্ডিং ঋণ বা মোট ঋণের মধ্যে, এবং সেটা দিয়ে খেলাপি ঋণের মাত্রা যাচাই করি, সেটা কিন্তু একটা কম মূল্যায়িত মাত্রা। আমরা যদি মন্দ ঋণকে যোগ করতাম তাহলে ঋণের মাত্রা, আপেক্ষিক মাত্রা খেলাপি ঋণের আরো বেশি হয়ে যেত। 3 রকম ব্যাংকে খেলাপি ঋণের আপেক্ষিক মাত্রা, যেটা আমি 3 ক্যাটেগরিতে 3 প্রত্যয় ভাগ করে ডিফাইন করলাম, তাতে তাতে দেখা যাচ্ছে যে সব ব্যাংকেই খেলাপি ঋণের মাত্রাটা আস্তে আস্তে কমছে। 18, 16, 17, 18, 17, 18, 19 এই 3 সময়ে। কিন্তু একটা ক্রম আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে এনসিবি বা জাতীয়করণকৃত বাণিজ্যিক ব্যাংকগুলোতে খেলাপি ঋণের মাত্রা, আপেক্ষিক মাত্রা অপেক্ষাকৃত বেশি ব্যক্তি মালিকানাধীন ব্যাংকগুলোর তুলনায়, এবং ব্যক্তি মালিকানাধীন ব্যাংকগুলোর তুলনায় বিদেশি মালিকানাধীন ব্যাংকগুলোর খেলাপি ঋণের মাত্রা আরেকটু কম। তাহলে সবচেয়ে বেশি হচ্ছে রাষ্ট্রায়ত্ত খাতে, তারপরে ব্যক্তিগত খাতে, এবং অবশেষে সবচেয়ে কম বিদেশি ব্যাংকিং খাতে। তবে এই আপেক্ষিক ক্রমিক মাত্রা ঠিক থাকলেও এর শতাংশের মাত্রা অনেক পরিবর্তিত হয়েছে। তবে এখানে যে চিত্রটি তুলে ধরা হয়েছে তার সাথে সাম্প্রতিক তথ্যচিত্রের মিল নেই। সংবাদপত্র থেকে সাম্প্রতিক যে চিত্রটি জানা যায় তা আমি বলছি। সাম্প্রতিক সংবাদপত্রে প্রকাশিত বা বলতে পারেন স্বীকৃত খেলাপি ঋণ মাত্রার স্ট্যাটিস্টিক্সটা বা পরিসংখ্যানটা নিম্নরূপ। সমগ্র ব্যাংকিং খাতে খেলাপি ঋণ, নিম্নমানের, সন্দেহজনক ও মন্দ ঋণ এর মোট পরিমাণ 1,82,000 কোটি টাকা। তবে অবলোপনকৃত ঋণ যোগ করলে আইএমএফ এর হিসাব অনুযায়ী তা 4 লক্ষ কোটির কাছাকাছি পৌঁছে যায়। আপেক্ষিক পরিমাণ দাঁড়ায়, যদি 4 লক্ষ কোটি টাকাকে ধরি তাহলে মোট ঋণের মধ্যে তার আপেক্ষিক পরিমাণ দাঁড়ায় 25%। আর 1,82,000 কোটি টাকাকে যদি ধরি, মানে যেটা প্রকাশিত, তাহলে এটার আপেক্ষিক মাত্রা হচ্ছে 11.48%। আমরা যদি এসওবি বা স্টেট ওন ব্যাংকগুলির ক্ষেত্রে দেখি তাহলে তাদের মোট ঋণ, প্রকাশিত ঋণ, মোট ঋণ 3,12,266 কোটি টাকা। তার মধ্যে 27% হচ্ছে এখন খেলাপি। এটা সবচেয়ে শেষ স্ট্যাটিস্টিক্স আমি যেটা পেয়েছি সেটার কথা বলছি। পিওবি বা প্রাইভেটলি ওন্ড ব্যাংকে 12,21,116 কোটি টাকা হলো আউটস্ট্যান্ডিং লোন বা বিতরণকৃত ঋণ। তার 7.28% হচ্ছে খেলাপি ঋণ। আর ফরেন ওন্ড ব্যাংকগুলোর মধ্যে ঋণের পরিমাণ হচ্ছে 66,437 কোটি, তার 5.20% খেলাপি। আর স্পেশালাইজড ব্যাংক, শিল্প ব্যাংক, শিল্প ঋণ সংস্থা বা কৃষি ব্যাংক, এই ধরনের স্পেশালাইজড ব্যাংকে 40,032 কোটি টাকা বিতরণকৃত ঋণ, আর তার শতাংশ
আপেক্ষিক খেলাপি হচ্ছে 13.88%। আমরা সঙ্গের মার্ক প্যাচ যে কম খেলাপি ঋণ দেখানো হয়েছে, সেটার সঙ্গে আমরা যদি সেই মার্ক প্যাচটাই ঠিক রেখে যেটা প্রদর্শিত সেইটার মাত্রাতেই যদি খেলাপি ঋণের মাত্রা বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তুলনা করি, তাহলে দেখব 2024 সালে আমাদের স্থান তুলনামূলকভাবে অনেক উঁচুতেই ছিল। বাংলাদেশে এটার মাত্রা 11.48%, ভারতে 9.2%, নেপালে 2%। সুতরাং কোন ক্রমেই আমাদের খেলাপি ঋণের আপেক্ষিক মাত্রা নিয়ে সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই, আন্তর্জাতিকভাবেও নেই, আর পরিমাণগতভাবেও নেই, আপেক্ষিক মাত্রার দিক থেকেও নেই। আমরা যদি অবলোপনকৃত ঋণগুলিকে হিসাবের মধ্যে আনতাম, তাহলে আরো আতঙ্কিত হতে হতো আমাদের। 2009-এ অবলোপনকৃত ঋণ একটা হিসাব আছে 15,667 কোটি টাকা। এটা বেড়ে দাঁড়িয়েছে 49,745 কোটি টাকা 2019-এ। অর্থাৎ এই কয় বছরেই অবলোপনকৃত ঋণের মাত্রা বেড়েছে প্রায় 3 গুণ বেশি, 3.17.5, 317% বৃদ্ধি। এবার আমি এই ধরনের আতঙ্কজনক খেলাপি ঋণের কারণ নিয়ে কিছু কথা বলবো। খেলাপি ঋণ সমস্যা যে মূলত একটি রাজনৈতিক সমস্যা, সেটি আমি যৌক্তিকভাবে তুলে ধরার চেষ্টা করব। প্রথম এই সমস্যার বীজ, খেলাপি ঋণ সমস্যার বীজ বপিত হয়েছিল বা হয়েছে যখন রাষ্ট্র পুঁজিপতি শ্রেণীকে অর্থ যোগান দিয়ে শিল্পায়নের পরিকল্পনা গ্রহণ করে। এটি পাকিস্তানের হার্ভার্ড গ্রুপ ও ইপিআইডিসি করেছিল। অধ্যাপক রেহমান সোবহান যাকে নাম দিয়েছিলেন স্টেট স্পন্সর্ড ক্যাপিটালিজম। তখন খেলাপি ঋণের প্রশ্ন আসেনি, কারণ সেটা ছিল রাষ্ট্রের একটি অনুদান। তবে এই অনুদান পরিচালিত হয়েছিল পশ্চিম পাকিস্তানের পুঁজিপতিদের অভিমুখে। পূর্ব পাকিস্তানের উঠতি পুঁজিপতিরা বা পেটিবুর্জুয়ারা সেখান থেকে বঞ্চিত ছিলেন। বিদেশি সাহায্য জনগণের ঘাড়ে বর্তিয়েছে, সেটা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান উভয় জনগণের ঘাড়ে, কিন্তু তার অনুদান পেয়েছে পশ্চিম পাকিস্তানের পুঁজিপতিরা। রেহমান সোবহান 1998 সালে এক খেলাপি ঋণ সম্পর্কে মইনুল ইসলাম আয়োজিত এক সংলাপে বলেছেন, এটাকে খেলাপি ঋণ বলা হয়নি, বলা হয়েছে বৈষম্য সৃষ্টিকারী রাষ্ট্রের পৃষ্ঠপোষকতার পরিণতিতে পৃষ্ঠপোষকতা সম্পন্ন ঋণ প্রদান। এবং ওনার পরিণতিও তিনি আইডেন্টিফাই করেছেন, চিহ্নিত করেছিলেন। তিনি বলেছিলেন এটা যেহেতু বৈষম্যমূলক হয়েছিল, সেই জন্য এর পরিণতিতে পাকিস্তান ভেঙে গেছে। আমরা লজিকটা বুঝতে পারি, যুক্তিটা বুঝতে পারি। বাংলাদেশ এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি শিল্পায়নের জন্য এবং বাণিজ্যের জন্য ব্যক্তি খাতকে ঋণ প্রদান করেছে, রাষ্ট্রীয় খাতকেও করেছে, কিন্তু ঋণ ফেরত নেওয়ার বা আদায়ের জন্য কড়াকড়ি করেনি। প্রথমত বারে বারে তফসিলীকরণ করা হয়েছে। সাম্প্রতিক কালেও 2% ডাউন পেমেন্টের ঋণ পরিশোধের মাধ্যমে পুনঃতফসিলীকরণের কথা আমরা জানি। ঋণ অবলোপনের বিষয়টি তো আমি আগেই বলেছি। এটা থেকে ধারণা হয় যে রাষ্ট্র যাদের দ্বারা দখলকৃত বা ক্যাপচার্ড হয়ে গেছে এবং যারা রাষ্ট্রের শাসক শ্রেণী, তারা হয়তো এই পলিসির সমর্থক। রাষ্ট্রে যদি শাসক শ্রেণী এরাই হয়ে থাকেন, খেলাপি ঋণ গ্রহীতারা যেই ব্যবসায়ী, সেই ব্যবসায়ী শ্রেণী যদি হয়ে থাকেন, তাহলে ইচ্ছা থাকলেও রাষ্ট্র তার প্রতিষ্ঠানগুলোকে এই ঋণ আদায়ের দায়িত্বে সক্রিয় রাখতে পারবেন না। সেটা এসওবির ক্ষেত্রে তো সত্যই, কারণ এসওবির মালিক রাষ্ট্র। আর পিওবির ক্ষেত্রে, মানে প্রাইভেটলি ওন ব্যাংকের ক্ষেত্রে বা স্পেশালাইজড ব্যাংকের ক্ষেত্রে সেটা কেমনে হলো? সেটা ব্যক্তি মালিকানা কি সেখানে প্রভাব রাখতে পারছে না? রাষ্ট্র তাদেরকে দিয়ে খেলাপি ঋণ করাচ্ছে, নাকি তারা নিজেরাই খেলাপি ঋণ করার জন্য তাদের কোনো স্বার্থ দ্বারা প্রণোদিত হয়ে করছে? সেই প্রশ্নটা নিয়ে আমি পরে আরো আলোচনা করব। অবশ্য স্বজন তোষণমূলক পুঁজিবাদে এই ধরনের কার্যকলাপ সবসময়ই হয়। স্বজনদেরকে স্পেশাল সুবিধা দেওয়ার জন্য রাষ্ট্র ব্যাংকের মাধ্যমে বা অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে ফাইন্যান্স ক্যাপিটাল বা আর্থিক পুঁজি বিতরণ করে থাকেন। রাষ্ট্রগুলিতে যদি একমাত্র তখনই এটা ঘটে না, দুটো পরিস্থিতিতে এটা ঘটে না। সেটা ওই ক্রনি ক্যাপিটালিজম প্রসঙ্গে
ডেভিড চ্যাংয়ের যে বই, সেই বইতে কখন এটা ঘটে না সেটার দুটো যুক্তি দেওয়া হয়েছে। বলা হয়েছে যে রাষ্ট্র যদি দুর্বল থাকে এবং পুঁজিপতি গোষ্ঠীও যদি দুর্বল থাকে, তাহলে দুর্বলে দুর্বলে একটা ব্যালেন্স হয়ে সেখানে এই খেলাপি ঋণের দুর্নীতিটা বাড়তে পারে না। আরেকটা বলা হয়েছে যে রাষ্ট্রও যদি শক্তিশালী থাকে, পুঁজিপতিও যদি শক্তিশালী থাকে, তাহলে ওই প্রাইভেট সেক্টরের পুঁজিপতি এবং রাষ্ট্রের মধ্যে ব্যালেন্স থাকলে সেই ক্ষেত্রে হয়তো সেই ধরনের খেলাপি ঋণের সমস্যা তৈরি হতে নাও পারে। কিন্তু যেখানে রাষ্ট্র অধিক শক্তিশালী, পুঁজিপতিরা দুর্বল, অথবা পুঁজিপতিরা অধিক শক্তিশালী, রাষ্ট্র দুর্বল, সেখানে এই ধরনের সমস্যা সৃষ্টি হয়ে থাকে। উদাহরণ হিসাবে তিনি বলেছেন দক্ষিণ কোরিয়াতে এই ধরনের খেলাপি ঋণ সমস্যা হয়নি, তা হলেও একটা মাত্রার মধ্যে থেকেছে, যেটাকে উনি বলেছেন মিউচুয়াল হোস্টেজ থিওরি। ওই মিউচুয়াল হোস্টেজ হলে তখন হয়তো এও বেশি করতে পারে না, ও বেশি করতে পারে না, ওইভাবে একটা খেলাপি ঋণের মাত্রা একটা কন্ট্রোলের মধ্যে থাকে। অথবা যারা ঋণ গ্রহণ করে তাদেরকে কিছু সার্ভিস অবশ্যই ডেলিভারি দিতে হয়, না দিলে রাষ্ট্র তাদেরকে চেপে ধরে। আবার রাষ্ট্রের আমলারা দুর্নীতি করে পুরো টাকাটা খেয়ে ফেলতে গেলে ব্যক্তি খাত তখন সেটাকে সামাল দেওয়ার চেষ্টা করে। এই ধরনের যে যুক্তি, সেটা বাংলাদেশে খাটে কিনা সেটা আলোচকরা আলোচনার সময় বলতে পারবে। রাষ্ট্রের প্রভাব, যে রাষ্ট্রের যে শাসক শ্রেণীর প্রভাব এবং রাষ্ট্রের মধ্যে যে ব্যবসায়ীদের ক্রম অগ্রসরমান প্রভাব, এই লজিকটা তথ্য দিয়ে প্রমাণ করার জন্য নজরুলকে বলবো 11 নম্বর এবং 12 নম্বর স্লাইডে চলে যেতে। আচ্ছা, ওই 11 নম্বর স্লাইডে যেটা আছে সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে 1973 সালে পার্লামেন্টে বিজনেসম্যানের প্রপোর্শন ছিল 18%, 79-তে 24%, 90-এ 38%, 96-এ 43%, 2001-এ 58%, 2008-এ 57%, 2014-তে 59%, 2016-তে 61%, 2019-এ 61%। এখন শোনা যাচ্ছে যে উপজেলা নির্বাচনেও ব্যবসায়ীদের আধিপত্য হচ্ছে 65%। সুতরাং পার্লামেন্টেও এই ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি। তাহলে যেটা আমি বলতে চাই, যে ব্যবসায়ী প্রাধান্যে পরিচালিত সংসদ তৈরি হয়েছে, সেই ব্যবসায়ী পরিচালিত সংসদ কর্তৃক মন্ত্রী পরিষদ তৈরি হয়েছে, সেই মন্ত্রী পরিষদ কর্তৃক অর্থ মন্ত্রণালয় এবং অর্থমন্ত্রী নির্বাচিত হয়েছে। ফলে অপ্রত্যক্ষভাবে হলেও ব্যবসায়ী প্রাধান্যে পরিচালিত অর্থ মন্ত্রণালয়, যদিও আমি বলবো না যে অর্থ মন্ত্রণালয়ের সেক্রেটারি থেকে শুরু করে সব কর্মচারী ব্যবসায়ী প্রাধান্যে পরিচালিত হচ্ছে, তা আমি বলছি না, কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে রাজনৈতিক একটা গুরুত্ব রয়েছে, রাজনৈতিক যে প্রধান তার একটা গুরুত্ব রয়েছে। এবং তিনি যেহেতু পার্লামেন্ট বা মন্ত্রী পরিষদ ওইভাবে ব্যবসায়ীদের দ্বারা একটা শক্তিশালী লবির দ্বারা বাধা আছেন, সুতরাং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সেটা হতে পারে। আরেকটা ভাবে হতে পারে, সেটা হলো ব্যবসায়ীদের হাতে প্রচুর অর্থ আছে, সেই অর্থ সুযোগ সুবিধা বিতরণের ক্ষেত্রে আমলাতন্ত্রকেও তারা কিনে নিতে পারে। যে কথাটা এখন প্রায়ই বলা হয় যে বাংলাদেশে একটা পাওয়ার কাঠামো বা একটা পাওয়ার নেক্সাস বা ক্ষমতা চক্র তৈরি হয়েছে অসৎ ব্যবসায়ী, অসৎ আমলা এবং অসৎ রাজনীতিবিদদের, যেটার ক্লাসিক উদাহরণ আমরা পেয়েছিলাম ডক্টর মোমেন, প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে। তিনি 15 জন বাইরে পাচারকারী বেগম পাড়ার ব্যবসায়ীদের কথা বলেছিলেন। তাদের মধ্যে 3টা ক্যাটাগরি বলেছিলেন, যে সবচেয়ে উপরের ক্যাটাগরি হচ্ছে আমলা, তারপরে সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে ব্যবসায়ী, এবং তিনি রাজনীতিবিদ হিসাবে দাবি করেছিলেন যে আমাদের এই টাকা পাচারকারী এবং বেগম পাড়ায় সম্পদ তৈরিকারী লোকের সংখ্যা হলো আমরা 3য় স্থানে আছি। আমি মূলত যেটা বলতে চাই, যে অর্থ মন্ত্রণালয়টা তৈরি হয়েছে, সেই অর্থ মন্ত্রণালয় ব্যাংকিং খাতের মালিক এই দাবির বলে, মানে যেহেতু সরকার রাষ্ট্রীয় ব্যাংকের মালিক, অন্তত সরকারি ব্যাংকগুলো পরিচালনার জন্য তারা অর্থ মন্ত্রণালয়ে একটি আর্থিক ব্যাংক ডিভিশন চালু করেছেন। এটা আগে ছিল না। এটা যখন চালু হলো তখন কিন্তু ব্যাংকগুলোর উপর দ্বৈত কর্তৃত্ব স্থাপন হয়। একদিক থেকে সরকারের মাধ্যমে আর্থিক মন্ত্রণালয়ের ব্যাংকিং ডিভিশনের কর্তৃত্ব, আরেকটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কর্তৃত্ব। এখন
বাংলাদেশ ব্যাংকের কর্তৃত্ব এখন আমরা দেখতে পাই যে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর, তার যে নিয়োগ এবং তার যে প্রমোশন এবং ডেপুটি গভর্নর নিয়োগ, সেটাও সরকারি নিয়োগ পদ্ধতির দ্বারা প্রভাবিত হয়। সুতরাং রাজনীতির প্রভাবটা এইসব ইনস্টিটিউশনের মাধ্যমে আর্থিক খাতে চলে আসছে। এমনকি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি এবং বেসরকারি ব্যাংকের বোর্ডগুলিতেও যদিও নিয়ম হচ্ছে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি থাকবেন এবং সেখানে একটা নিয়ম শৃঙ্খলা রক্ষা করার চেষ্টা করবেন এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখা দিলে তাদের রায় চূড়ান্ত হবে। কিন্তু যদি শস্যের মধ্যেই ভূত থাকে বা আপনি যাকে প্রতিনিধি করে পাঠালেন তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য, তারাই যদি নানা কারণে ব্যক্তি খাতের ব্যবসায়ীদের দ্বারা প্রভাবিত হতে থাকেন, তাহলে কিন্তু ব্যক্তিগত ব্যাংকের ক্ষেত্রেও বোর্ড যেহেতু পরিচালনা করে, সেই বোর্ডে মালিকের শেয়ার কতটুকু এবং অন্যান্যদের শেয়ার কতটুকু এবং সরকারি যিনি প্রতিনিধি তার ভয়েস কতটুকু, সেই পরিচালনার ডাইনামিক্সের উপর নির্ভর করবে ঋণগুলো ঠিক মতো আদায় হবে কি হবে না। ধারণা করা হয় সেখানে মালিকরাই প্রাধান্য বিস্তার করেছিল এবং প্রতিষ্ঠানে নিজেরা নিচ্ছিল, ইনসাইড লেন্ডিং যাকে বলা হয়। এবং বোর্ডে বাংলাদেশ ব্যাংক অসহায়ের ভূমিকা পালন করেছে বোর্ডের প্রতিনিধি, বা কোনোখানে প্রতিবাদ করলেও পরে অধিকতর পাওয়ারফুল অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের অধিকতর উচ্চ স্তরে ক্ষমতা সম্পন্ন নেতারা সেটাকে গ্রহণ করেনি, বাতিল করে দিয়েছে। আর ব্যক্তি খাতের মালিকরা কেন নিজেদের ব্যাংককে একেবারে সর্বনাশ করে দিয়ে দেউলিয়াত্বের কাছাকাছি নিয়ে গিয়ে সেখান থেকে টাকা উদ্ধার করে বাইরে নিয়ে গেলেন? সম্ভবত এটার একটা কারণ হলো আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং, ফরেন এক্সচেঞ্জ ডিলিং, এসব ক্ষেত্রে ব্যাংকের ভূমিকা আছে এবং এগুলো করে টাকা পাচার করতে পারলে সেফ হেভেনে টাকা রাখা সম্ভব। সেইটার একটা উদাহরণ সাম্প্রতিককালে দিয়ে আমি আমার আলোচনাটা শেষ করব। সেই উদাহরণটা আমাকে একটা সাংবাদিক দিয়েছে। সেটা হলো যে বর্তমানে ইসলামী ব্যাংকগুলোকে নিয়ে সরকার চিন্তিত। সেই ইসলামী ব্যাংকগুলো চিটাগাংয়ে এস আলমের মালিকানাধীনে আছেন এবং সেগুলো টাকা তো শেষ করেছি, এখন সিআরআর থেকে টাকা নিয়ে লোন দিচ্ছে এবং বাংলাদেশ ব্যাংক বিশেষ বিবেচনায় তাদেরকে টাকা ঋণ দিয়ে তাদের লিকুইডিটি প্রবলেম সলভ করার চেষ্টা করছে। মার্জারে এই ক্ষেত্রে কোনো সমাধান হবে না, কারণ একটা খারাপ ব্যাংকে একটা ভালো ব্যাংকের সঙ্গে যোগ করে দিলে ভালো ব্যাংকটাও খারাপ হয়ে যাবে, বরঞ্চ খারাপ ব্যাংকটাকে ঠিক করে সেটা মার্জ করা উচিত। আর যদি আপনি অবাধ মার্কেট প্রতিযোগিতার নীতিতে বিশ্বাস করেন, তাহলে যেই প্রাইভেট সেক্টরের ব্যাংক খারাপ আচরণের মাধ্যমে নিজের দেউলিয়াত্ব ডেকে এনেছে, তাকে বেল আউট করার দরকার কি? সরকার তো পূবালী ব্যাংককে বেল আউট করেনি, পূবালী ব্যাংক রাষ্ট্রায়ত্ত ছিল, তাকে তো প্রাইভেটাইজ করেছে। তাহলে প্রাইভেট সেক্টরের ব্যাংকে এখন বেল আউট করার প্রশ্ন আসছে কেন? 1 নম্বর সুপারিশ, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদকে সাংবিধানিক পদ করা দরকার, তাহলে রাজনৈতিকভাবে সেই গভর্নরকে সরকারের স্বার্থের বিরুদ্ধে গেলেও সরানো যাবে না। এটা আমার 1 নম্বর সুপারিশ। 2 নম্বর সুপারিশ, ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে ব্যাংকিং ডিভিশনের মাধ্যমে সরকারি ব্যাংকগুলোকে রাজনৈতিকভাবে কন্ট্রোল করার থেকে সরে আসতে হবে। আর আমার 3 নম্বর সুপারিশ হচ্ছে জনগণের মধ্যে এই ব্যাপারে স্বচ্ছতা সৃষ্টি করার জন্য স্টার ঋণ খেলাপি যারা সবচেয়ে বড় শীর্ষ 100 ঋণ খেলাপি, তাদের নাম প্রকাশ করা এবং তাদের বিরুদ্ধে জনমত সৃষ্টি করা। পার্লামেন্টে 2017 সালে সম্ভবত শাহ এস এম কিবরিয়া 10 মিলিয়ন টাকার উপরে 2117 জনের তালিকা প্রকাশ করেছিল। এখন সেরকম একটা তালিকা প্রয়োজন হয়ে পড়েছে।